এবার এসআইআর আতঙ্কে মুর্শিদাবাদে বিএলএ-2 মৃত্যু। ব্রেইন স্ট্রোক হয়ে বড়োয়ার পাঁচথুপি গ্রাম পঞ্চায়েত সদস্য বিএলএ-2 জাহাঙ্গীর শেখের মৃত্যু। একদিকে এসআইআর সংক্রান্ত কাজের চাপ, মানসিক উদ্বেগ, অন্যদিকে নিজে এসআইআর নোটিশ পেয়েছেন আর তারপর থেকে আতঙ্ক। কি ঘটেছিল তার সঙ্গে? প্রণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, পাঁচথুপি পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য জাহাঙ্গীর শেখ সে বিএলএ-2 হিসাবে দলের হয়ে কাজ করছিলেন। এই তারপর 30 তারিখে তার হিয়ারিং এর নোটিশ আসে। তাই নিয়ে কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং আজকে সকালবেলাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে কান্দি মহকুমা হাসপাতাল, পরে বর্ধমান মেডিকেল কলেজে তাকে নিয়ে গেলে সন্ধ্যাবেলাতেই কিন্তু তিনি মারা যান। এই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে অত্যাধিক কাজের চাপ এবং তারপরে নিজের নামে তোমার হিয়ারিং এর নোটিশ এলে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন এবং আতঙ্কিত হয়ে পড়েন এবং সেই কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে। এবং এলাকাবাসীরা, গ্রামবাসীরাদেরও তাই অভিযোগ যে প্রায় বেশিরভাগ মানুষেরই যেহেতু হিয়ারিং এ এসেছে সকলেই আতঙ্কিত এবং নিজে একজন পঞ্চায়েত সদস্য এবং দলের হয়ে বিএলএ-2 কাজের দায়িত্বে ছিলেন, সেই কারণেই কিন্তু বেশ কিছুটা হলেও আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং সেই কারণেই কিন্তু মৃত্যু হয়েছে জাহাঙ্গীর শেখের। ওকে, দূরে টেনশনেও ছিল, মানে যত স্যার নিয়ে মেয়ে ছেলেতে যেমন করছে আর তাদের বাড়ি বাড়ি ঘুরে কদিন দোকান পর্যন্ত বন্ধ করে দিয়ে দিল। মানে এসআইআর নিয়ে চাপ ছিল, এটা ওই চাপটাই বেশি হয়েছে। ওকে নিষেধ করতাম যে তুই আর এলাকায় যাস না, কিন্তু তার আগেই চলে গেল। মানে কিভাবে মারা গেল? স্ট্রোক হয়ে? স্ট্রোক, হ্যাঁ স্ট্রোক। কারো পরিবারের ডাক পড়েছে এসআইআর শুনানিতে, কেউ নিজেই শুনানিতে ডাক পেয়েছিলেন। এসআইআর শুনানি আতঙ্কে বুধবার ফের 3 জনের মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা হাসিনা বিবি, বয়স 75। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি তাদের সবাইকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। শুনানির নোটিশে আতঙ্কে ছিলেন বৃদ্ধা। এর জেরেই স্ট্রোক হয়ে মৃত্যু বলে দাবি পরিবারের। লাতি ছেলেপিলের গেলারে একটু কাগজ ভুলে এসছে এসআরের জন্য। আমার মা আজকে বেলা 7টার সময়তে ইন্তেকাল করেছেন, স্ট্রোক করেছে। কাগজ করতে হবে, অফিসে যেতে হবে, এই জন্য আমার মা চিন্তা করেছে। চিন্তা করার পরে স্ট্রোক করেছে। ছেলেদের কি হবে, কান্দি বেড়াচ্ছিল। বছর 70-এর শহর আলীমণ্ডল, উত্তর 24 পরগনার হাড়োয়ার বাসিন্দা। বুধবার তাঁর এসআইআর শুনানিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার হলো না। শুনানিতে যাওয়ার আগেই মারা যান। পরিবারের দাবি শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। আমার বাপ চিন্তা ভাবনা করতো, কাগজপত্র ঠিক ছিল না বলে প্রচুর চিন্তা করতো। আমার বাপ চিন্তা করতে করতে আমার বাপ মৃত্যু হলো। এই এসআইআর চিন্তা করতে করতে? হ্যাঁ, আজকে তো হিয়ারিং ছিল। আজকে হিয়ারিং ছিল। জলপাইগুড়ি সদরের গড়ালবাড়ির বাসিন্দা মকবুল হক। 28শে জানুয়ারি তাঁর এসআইআর শুনানি। বুধবার ভোরে মারা যান মকবুল। পরিবারের দাবি এসআইআর শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাক হয়েছে, তাতেই মৃত্যু। এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তারপরে আজকে রাত্রেবেলায় মানে একদম হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, সকালবেলায় মানে মৃত্যু হয়ে গেল। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি তো চলছে, জেলায় জেলায় পাল্লা দিয়ে চলছে হয়রানিও। তারপরেও কষ্ট করে এখানে আসতে হলো। ভোলা মহন্ত আলিপুরদুয়ার জাংশন এলাকার বাসিন্দা। পরিবার জানিয়েছে বছর 62-র এই প্রৌঢ়ের 2 বার স্ট্রোক হয়েছে। একা হাঁটতে পারেন না, তাকেও বুধবার শুনানিতে যেতে হয়, সেটাও বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিডিও অফিসে। অসুখ হয়েছিল, পরে টরে যায়, বারবার অসুবিধা হয়, হাঁটতে পারে না, চলতে পারে না। এই ইলেকশন কমিশন যদি মানে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ইয়েটা করতে ভালো হতো। ভালো হতো।
হুগলির শ্রীরামপুরের বাসিন্দা সাম্য চট্টোপাধ্যায়, সেরিব্রাল পলসির রোগ, হাঁটতে পারেন না, সঙ্গী হুইল চেয়ার। তিনিও বুধবার শুনানিতে। আমার ছেলে শাম্ব চ্যাটার্জি, ও সেরিব্রাল পালসি পেশেন্ট। সঠিক কারণটা পরিষ্কার আমাদের কাছে কিছুই নয় যে কেন ডাকা হয়েছে, শুধু বলেছে কিছু একটা অমিল পাওয়া গেছে। এই অবস্থাতে একটা ছেলেকে কেন, যার 50% সেরিব্রাল পালসি, তাকে কেন ডাকা হলো আমার কাছে পরিষ্কার নয়। এসআইআর শুনানিতে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এই ছবিটা উত্তর 24 পরগনার হাড়োয়া ব্লকের বিডিও অফিসের। ব্লক প্রশাসনের দাবি, একটি ব্লকের প্রায় 86,000 জনকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে। বুধবার একসঙ্গে শুনানিতে হাজির হন প্রায় 5,000। এই নিয়ে তিনবার হচ্ছে। আমি বিওলার বাড়িতে গিয়ে আমি নিজস্বভাবে কাজ করেছি, সে নিজে বাড়ি এসে ছেলের মাধ্যমিক সার্টিফিকেট, তারপরে জন্ম সার্টিফিকেট, তারপরে শিডিউল কাস্ট সার্টিফিকেট, সবকিছু প্রমাণপত্র দেওয়ার পরে আবার হয়রানি। মানে আমরা অনেক ভাই বোন, সেই জন্য আমার হিয়ারিং এ ডেকেছে। এটা আমাদের হয়রানি ছাড়া আর কিছুই না। আজকে আমাদের এই বাল বাচ্চা সব ফেলে দিয়ে এখন এই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখন ঘন্টার পর ঘন্টা, কখন হবে তাও জানি না খেয়ে না দিয়ে লাইনে এইভাবেই দাঁড়িয়ে আছি। শুনানিতে চলে এসেছেন অনেকে। এদিকে কমিশনের অফিসারদের দেখা নেই। অভিযোগ, অপেক্ষা করতে হয়েছে 2 থেকে 3 ঘন্টা। এ নিয়ে বীরভূমের সিউড়ির 1 নম্বর বিডিও অফিসে ক্ষোভ। আমাদের কাজ কাম ছেড়ে আমরা 8টা থেকে এসে এখানে বসে আছি। সমস্যা এটাই, ওনারা আসবেন তবে আমাদের কাগজ জমা দিতে হবে। অতক্ষণ না হলে আপনারা বসে থাকুন। কাজ ছেড়ে আসতে হচ্ছে। ওনারা যখন ডাকবে তখন আসতে হবে। এতক্ষণে এসছেন ওনারা 11টায়। হিসেব করলেন না আপনার, 8টা থেকে 11টা, কতক্ষণ অপেক্ষা হচ্ছে। প্রচুর হয়রানি, এই হয়রানি বলাই যাবে না। নিউজ 18 বাংলা। ফের ভিন রাজ্যে বাংলার পরিযায়ী খুন। অন্ধ্রপ্রদেশে মগরাহাটের পরিযায়ীকে পিটিয়ে খুন। মগরাহাটের গড়খালির মঞ্জুর আলম লস্কর খুন। কথা বলবো, প্রতিনিধি আনিসউদ্দিন রয়েছেন সঙ্গে। আনিসউদ্দিন, দেখো, বিধানসভা জুগলাবাদ গ্রাম পঞ্চায়েত রয়েছে, গড়কালির বাসিন্দা মঞ্জুর আলম লস্কর। তিনি প্রায় 10 বছর যাবৎ যে অন্ধ্রপ্রদেশের একেবারে যে কোমারলু থানা এলাকা রয়েছে সেখানে জুরির কাজ করতেন, এবং গত 20 দিন আগে তিনি বাড়ি থেকে আবারও কাজের উদ্দেশ্যে যান। যেটা পরিবার থেকে দাবি করা হচ্ছে যে গত সোমবার রাতে সেই জায়গা থেকে তাদের ফোন আসে এবং তাদের 25,000 টাকা দাবি করা হয়। এরপরেই কিন্তু মঙ্গলবার তাদের পরিবারের পক্ষ থেকে 6,000 টাকা পাঠানো হয়েছে, এমনটাই দাবি করা যায়। এরপর আজ সকালে পরিবার জানতে পারে সেই একই ফোন নম্বর থেকেই তাদের খবর আসে যে তাদের ছেলের মৃত্যু হয়েছে। এরপরেই কিন্তু পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, তাদের ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে, এবং এরপরেই স্থানীয় থানা থেকে মৃতদেহ উদ্ধার করে একেবারে ময়নাতদন্ত করা হয়, এবং দেহ একেবারেই গ্রামের বাড়িতে আনার জন্য ইতিমধ্যেই রওনা দিয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। যেটা পরিবারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে তাদের ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। ওকে। ভারত বিদ্বেষ, কিন্তু চীনের উপর আস্থা মোহাম্মদ ইউনূসের। ভারতকে এড়িয়ে তিস্তা নিয়ে চীনের সঙ্গে কথা বাংলাদেশে। বেজিং এর সঙ্গে তিস্তা মাস্টার প্ল্যানের তোড়জোড় ঢাকার। বাংলাদেশের রংপুরে তিস্তার সমীক্ষায় চীনা রাষ্ট্রদূত। কথা বলবো, মৈত্রেয়ী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ। ভারত বাংলাদেশের যেখানে তিস্তা জলবন্টন নিয়ে আলোচনা চলছে, তারই মধ্যে বাংলাদেশের রংপুরে তিস্তার সমীক্ষায় উপস্থিত হয়েছিলেন চীনা রাষ্ট্রদূত, এবং তাৎপর্যপূর্ণভাবেই রংপুর এমন একটি জায়গা কিন্তু ভারতের চিকেন নেক, অর্থাৎ ভারতের সঙ্গে, ভারতের মেনল্যান্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্সকে যুক্ত করার এই যে চিকেন স্নেক রয়েছে, তার খুব কাছাকাছি রংপুর রয়েছে। সেখানেই চীনা রাষ্ট্রদূত তিনি ভিজিট করেছেন এবং সেখানে সমীক্ষা চালিয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি এবং তিস্তা চুক্তি নিয়ে যখন আলোচনা চলছে, সেই সময় চীনা রাষ্ট্রদূতকে ভারতের চিকেন নেক্সের এত কাছাকাছি নিয়ে আসা এবং তিস্তা চুক্তি নিয়ে তাদের সঙ্গে কথা বলা, এটা কিন্তু
কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক মহলে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে কিন্তু যেটা বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা গোটা বিষয়টির দিকে তীক্ষ্ণ নজর রাখছেন এবং ভারতের চিকেন নেক্সকে তারা প্রোটেক্ট করার জন্য সব রকমের ব্যবস্থা তারা নিতে প্রস্তুত রয়েছে। ওকে, আমরা আমাদের মতামত চূড়ান্ত করে ফেলেছি। এখন সরকারের প্রথমে যাবে এটা পরিকল্পনাতে, তারপরে যাবে ইআরডিতে, তারপরে চাইনিজ কর্তৃপক্ষের কাছে গেলে তারা একটা বিস্তারিত রিপোর্ট করবে। তো আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা এটাকে চূড়ান্ত করে ফেলবো। I'm grateful for the advisor Rizwani and the interim government, and we have wonderful cooperation on this project, and we are hopeful that we'll conclude the feasibility study. So I see the concrete progress is making. So we are on the process to promote this project. 28 জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রশাসনিক কর্মসূচি, রাজনৈতিক সভাও করতে পারেন। 18 জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করেন নরেন্দ্র মোদী। সামনে বিধানসভা ভোট, তার আগে নজরে হটস্পট সিঙ্গুর। 28 জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রশাসনিক কর্মসূচি। বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন, রাজনৈতিক সভাও করতে পারেন। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা, এর জন্য জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগে আন্দোলনে নামে তৃণমূল। এরপর 2011 সালে রাজ্য রাজনৈতিক পালাবদল হয়, ক্ষমতায় আসে তৃণমূল। সিঙ্গুরের জমি লড়াই আদালতে চলতে থাকে, শেষমেশ আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। 2016 সালে সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই আমরা চেয়েছিলাম, জমি ফেরত দেওয়া হোক। সেই কথা আজকে আমরা রাখতে পেরেছি, এটা আজকে বড় জয়। 2 সপ্তাহের মধ্যে 800 কৃষক পরিবারকে তাদের চেক এবং জমির পর্চা দুটোই ফেরত দেওয়া হচ্ছে। 9117 জনের পর্চা রেডি হয়ে গেছে। 2011 সালে পরিবর্তনের পালে হাওয়া দিয়েছিল তৃণমূল। 26-এর ভোটে আগে সেই সিঙ্গুর ঘিরে আবার হাওয়া গরম হচ্ছে। গত 18 জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করেন নরেন্দ্র মোদী। প্রথমবার তার সিঙ্গুরে সভা, ডাক দেন পরিবর্তনের। তবে সিঙ্গুরে শিল্প করা নিয়ে কোনো বার্তা তার থেকে শোনা যায়নি। এবার সেই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আগামী বুধবার রতনপুরে। সিঙ্গুরের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন। বিরোধীরা যে লাগাতার কুৎসা করছে, বাস্তব থেকে অনেক দূরে থাকা এই কুৎসাগুলোকে খানিকটা প্রচার করে দেওয়া হচ্ছে। তো আমরা আমাদের কথাগুলো বলবো, মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন, পরিষ্কার হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি। নিউজ 18 বাংলা। ভোটের আগে সিঙ্গুরে মুখ্যমন্ত্রী। 28 জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে মুখ্যমন্ত্রী সফরের দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছেন সিঙ্গুরবাসী। মোদি দিয়ে যে আমাদের এখানে যে এলো, ও তো কিছুই বলে গেল না, বললো যে শিল্প করবো বলে এলো। আমাদের এখানে সব ছেলেরাই তো মানে ভাবছি যে শিল্পই একটা যা কিছু করবে, কিন্তু কিছুই তো বলে গেল না, চলে গেল। আমরা তো শিল্প চাইছি, শিল্প হলে আমাদের এখানকার ছেলেরা যে সব বেকার বসে আছে তাদের যদি চাকরি হয়। আমরা ভেবেছিলাম যে চাষির দিক থেকে আমরা দেখলাম যে হয়তো শিল্প গভর্নেন্স বহু কিছু বলবেন, তা উনি মোটামুটি টোটাল সিঙ্গুরবাসীকে হতাশ করে চলে গেছেন। তা আবার দিদিমণি আমাদের আসছেন, কিছু সামান্য বাকি আছে, সেটাও যদি উনি একটু আশারাও দেখাতে পারেন তাহলে আমাদের খুবই উপকৃত হব। এই আশায় দিদিমণিকে রাখছি। আর সিঙ্গুরবাসী দিদিমণির সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। 11-12 শিক্ষকের চাকরির চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করলো এসএসসি। প্যানেল এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে তালিকায় 18,900 জনের নাম, আর এর মধ্যে যোগ্য চাকরিহারা প্রায় 10,000।
11-12 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, বুধবার চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ এসএসসির। নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ে ডাক পেয়েছিলেন প্রায় 20,000 চাকরি প্রার্থী। এর মধ্যে চূড়ান্ত প্যানেল এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে তালিকায় 18,900 জনের নাম। 2016 সালের এসএসসির কোটা প্যানেল গত বছরের এপ্রিলে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এর জেরে 9, 10, 11, 12 মিলিয়ে যোগ্য চাকরিহারা 13,000-এর কিছু বেশি। 11-12 চূড়ান্ত মেধা তালিকায় নাম রয়েছে প্রায় 10,000 জন যোগ্য চাকরিহারার। নবম দশমের মেধা তালিকা এখনো প্রকাশিত হয়নি, সেখানে নিয়োগ প্রক্রিয়া চলছে। অর্থাৎ 11-12 চূড়ান্ত মেধা তালিকাতেই যোগ্য চাকরিহারাদের অধিকাংশের নাম উঠে গিয়েছে। বুধবার 3টি তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। চূড়ান্ত মেধা তালিকা, ওয়েটিং লিস্ট এবং রিজেক্ট লিস্ট। এই মেধা তালিকা প্রকাশের 7 দিনের মধ্যে শুরু হবে কাউন্সেলিং, এরপর স্কুলে পোস্টিং। এই প্রক্রিয়া চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। অর্থাৎ বিধানসভা ভোটের আগে 11-12 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে এসএসসি। সেই মতো গত বছরের সেপ্টেম্বরে 9, 10 এবং 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি। 11-12 শূন্যপদ 12,514। ইন্টারভিউয়ে ডাক পড়ে প্রায় 20,000 চাকরি প্রার্থীর। এই সকল প্রার্থীর প্রথমে ভেরিফিকেশন হয়, তারপর ইন্টারভিউ। এদিন প্রকাশ করা হলো মেধা তালিকা। নিউজ 18 বাংলা। রাজ্যের 8 বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য, সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অয়ন ভট্টাচার্য। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে সঞ্চারী রায় মুখোপাধ্যায়। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে অর্ণব সেন। জামানজারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে মিতা বন্দ্যোপাধ্যায়। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির উপাচার্য অরুণাশিস গোস্বামী। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে দেবব্রত বসু। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির উপাচার্য দেবব্রত মিত্র। হিরণের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ। বিজেপি বিধায়ক হিরণের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ, ডিভোর্স না করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ। গতকালই হিরণ বিয়ের ছবি পোস্ট করেন। বারাণসীর ঘাটে ঋতিকা গিরির সঙ্গে বিয়ের ছবি পোস্ট হিরণের। বিয়ের ছবি পোস্ট করেও ছবি ডিলিট হিরণের। হিরণ ও ঋতিকার বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হিরণের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। ডিভোর্সের নোটিশ ওভাবে পাঠানো যায় না, ডিভোর্সের নোটিশ কোর্ট থেকে আসে। কোর্ট থেকে ওনাদের যে একটা লয়ার্স নোটিশ একটা পাঠানো হয়েছিল, সেটার সাথে ডিভোর্সের কোনো সম্পর্কই নেই। কখনো কোনো কোর্ট থেকে কোনো নোটিশ ডিভোর্স সংক্রান্ত আসেনি। বিয়েটা আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে, আর আমার বর কতদিন ছিল, আর আমি আরবানা এনআরআই কমপ্লেক্সে থাকি। আমি সিসিটিভি ফুটেজ দেখালে এক্ষুনি মেয়েটা কি বলবে তাহলে? ও হিরণ কতদিন ছিল আমি তো প্রমাণ করে দেবো এক্ষুনি। এখন তো সিম্প্যাথি কার্ড খেলছে, ও তো এটাই চায়, এই পোস্টটা লিখেইছে তো এই জন্য। প্রথমত 5 বছর আগে হিরণদা এই সময় পৌঁছায়নি খড়গপুরে, কারণ ভোটটা কোন সময় হয় 2021-এ, তাহলে 5 বছর তো হয়ই না। ঋতিকাকে হিরণ চ্যাটার্জি চিনতই না তখন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঋতিকা গিরির। আগে ডিভোর্সের জন্য নোটিশ পাঠানোর দাবি ঋতিকার, পাল্টা ডিভোর্সের নোটিশ পাঠানোর দাবি অস্বীকার হিরণের স্ত্রী অনিন্দিতার। পরে খবরে নজর রাখি। শবরদের স্বনির্ভর গোষ্ঠীর জন্য টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, সব মিলিয়ে প্রায় 1,85,00,000 টাকা। অভিযোগ এই টাকা পকেটে ঢুকিয়েছেন শবরদের স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদক। তৈরি করেছেন 5 তলা বাড়ি, আর এই নিয়ে ঝাড়গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর অফিসে ব্যাপক বিক্ষোভ। ঝাড়গ্রামের ভালুকখোলায় এ যেন এক অট্টালিকা। গ্রামের মধ্যে 5 তলা বাড়ি। অভিযোগ, এই বাড়িটি তৈরি করছেন ঝাড়গ্রামের পাটাশিমুল গ্রাম পঞ্চায়েত এলাকার শবরদের স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদক মধুমিতা পরিহারি। সেটাও আবার শবরদের জন্য বরাদ্দ করা সরকারি টাকায়। পাটাশিমুল গ্রাম পঞ্চায়েতের মোহনপুর, লোহামেলা এবং মন্টিপা, এই 3টি গ্রামে থাকেন কয়েকশো শবর। তাঁরা যাতে পশুপালন এবং নানা কাজ করে রোজগার করতে পারেন, সেই লক্ষ্যে শবরদের স্বনির্ভর গোষ্ঠীর জন্য টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। সেই টাকা ঢুকে স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে। শবরদের দাবি, দফায় দফায় অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় 1,85,00,000 টাকা, কিন্তু এই টাকা শবরদের দেওয়া হচ্ছে না, কেউ কাজও পাচ্ছেন না। অভিযোগ, সবটাই আত্মসাৎ করেছেন স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদক মধুমিতা পরিহারি এবং অ্যাকাউন্ট্যান্ট নির্মলা মাহাতো। এও অভিযোগ, সরকারি টাকা হাতিয়ে ঝাড়গ্রামের ভালুকখোলায় স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদক বিশাল বাড়ি তৈরি করছেন।
শবরদের জন্য বরাদ্দ টাকা হাতানো হয়েছে। এই অভিযোগে বুধবার শবররা ঝাড়গ্রামে বিক্ষোভ দেখান। একটা পাসবই যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে ওরা দুজনে আছে, হেডে আছে, তাহলে ওরা তো দুজন তুলতে পারবে টাকাটা। ওরা ঢুকতেই যদি তুলে নেয় টাকাটা, ওরা যদি ভেঙে দেয় তাহলে এরা পাবে কি করে? ওরা তো ওই টাকায় ফ্ল্যাট বানাচ্ছে, জামাইকে নার্সিং হোম বানিয়ে দিচ্ছে, তাহলে আমরা কি করব? আমাদের কি টাকার প্রয়োজন নাই? বাড়িতে বাড়িতে সার্ভে করেছে, বলেছে টাকা দেওয়া হবে, টাকা দেওয়া হয়নি, ছাগল দেওয়া হবে, কিছু দেওয়া হয়নি। আমাদের টাকা কেন মারবে মধুমিতা? ঝাড়গ্রামের শবরদের দাবি, সম্প্রতি একটি মুচলেখা দেন তাদের স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদক। সেই চিঠিতে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ তিনি স্বীকারও করেছেন। টাকা অ্যাকাউন্টে আছে, বললো যে একবারে সব টাকা জমা হলে তারপরে ছাড়বে। মানে ছাগল বিলি করার বা ওদের যা 5,000 করে দেওয়ার আছে, 5,400 কত টাকা, কিছু টাকা নিয়ে আমি এখানে মহাসংঘের বিল পাচ্ছিলাম না বলে পেমেন্ট করেছি, এসে যাবে তাড়াতাড়ি বলে দিয়ে দেবো, ঠিক করেছি। আসতে দেরি হয়েছে বলে দিতে পারিনি, হয়তো আর এক সপ্তাহের মধ্যে টাকা পেমেন্ট হবে। ব্লকের ইনভলভমেন্ট নেই, আমরা মানে মেটানোর চেষ্টা করেছিলাম ওনাকে টাইম দিয়ে, যাতে উনি দিয়ে দিতে পারেন। বোঝানো হয়েছে, উনি কিছুটা টাইম চেয়েছিলেন, কিন্তু এখন উনি দিয়ে উঠতে পারেন। স্টেপ নেওয়া হবে কি? আমি সেটা করে দেবো। নিতে হবে যদি ওরকম যদি না করেন তখন আমাকে তো নিতে হবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ার শহরের রেলগেট ভোগান্তি, আর তা নিয়ে রাজনৈতিক চাপানোতর। একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল। আলিপুরদুয়ার শহর, এই শহরের মাঝখান দিয়ে গিয়েছে রেল লাইন। আলিপুরদুয়ার জংশন থেকে রোজ একাধিক প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ট্রেন এবং মালগাড়ি এই লাইনের উপর দিয়ে চলাচল করে। আলিপুরদুয়ার জংশন থেকে কালজানি ব্রিজ, এর মাঝে 4টি রেলগেট। এই 4টি রেলগেটই আলিপুরদুয়ার শহরে। ট্রেন এলে এই 4টি রেলগেট একসঙ্গে বন্ধ হয়ে যায়। এর জেরে তৈরি হয় যানজট। এই ভোগান্তি দীর্ঘদিনের। শহরের মাঝখানে যে একটা রেল লাইন আছে, সেই রেল লাইনটা কিন্তু দুভাগ করে দিয়েছে আলিপুরদুয়ারকে। হয়তো এমন কোনো জায়গা নেই যে সেখানে হয়তো আন্ডারপাস করা যেতে পারে কিংবা ফ্লাইওভার হতে পারে। আমার মনে হয় না যে কোনো জায়গা আছে। যদি আলিপুরদুয়ারবাসী আমাদেরকে কনসেন্ট দেয়, তাহলে এই রুটটা চেঞ্জ করে আমরা অন্য রুট করতে চাই। আমরা একটা কনভেনশন ডাকবো, ডেকে নিয়ে সকলের কনসেন্ট নেব। রেল যখনই যায় মানুষকে ভোগান্তি হতে হয়, তো সুতরাং মনস্তিজ্ঞার এই ভাউতামি মানুষ বুঝে গেছে। এটার সমাধান আমরা বলছিলাম কোথাও ফ্লাইওভার করা হোক, কোথাও হচ্ছে সাবওয়ে করা হোক, বা ট্রেনের লাইন উঠিয়ে দেওয়া হোক, বা বিকল্প পথ চালু করা হোক। তখনও আমরা বলেছি, কিন্তু কোনো কাজের কাজ কিছু হয় নাই। সুতরাং মনস্তিজ্ঞা নির্বাচন আসলে এগুলা বলবে, আবার নির্বাচন চলে যাবে, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। হাসপাতাল, জেলা প্রশাসনের অফিস, থানা, আদালত, স্কুল, কলেজ এসব জায়গায় যেতে হলে কোনো না কোনো রেলগেট পেরোতে হয়। অভিযোগ, রেলগেট একবার পড়লে উঠতেই চায় না। এর জেরে আলিপুরদুয়ার শহরে তীব্র যানজট তৈরি হয়। রেলপথটা আন্ডারপাস করার ব্যবস্থা করা হোক। রেলপথটা থাক, কিন্তু আন্ডারপাস করে দেওয়া হোক। রেলপথ উঠবে কেন? এই সাইডে না হবে, ওই সাইডে হবে, যেখানে জায়গা আছে সেই প্লেস দিয়ে হবে। একটা আন্ডারপাস ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের জন্য তো দরকার। মানে যে কোনো একটা পরিকল্পনা নেওয়া উচিত আর কি এই জায়গা, এই গেটটার জন্য। কেন এখানে যে পরিস্থিতি হয়, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরে লোকের পেশেন্ট নিয়ে যেতে পারতেছে না, হাসপাতালে যেতে গেলে পেশেন্ট এখানে আটকে যাচ্ছে গেটে। শহরের মাঝখানে যে একটা রেল লাইন আছে, সেই রেল লাইনটা কিন্তু দুভাগ করে দিয়েছে আলিপুরদুয়ারকে। হয়তো এমন কোনো জায়গা নেই যে সেখানে হয়তো আন্ডারপাস করা যেতে পারে কিংবা ফ্লাইওভার হতে পারে। আমার মনে হয় না যে কোনো জায়গা আছে। যদি আলিপুরদুয়ারবাসী আমাদেরকে কনসেন্ট দেয়, তাহলে এই রুটটা চেঞ্জ করে আমরা অন্য রুট করতে চাই। আমরা একটা কনভেনশন ডাকবো, ডেকে নিয়ে সকলের কনসেন্ট নেব। রেল যখনই যায় মানুষকে ভোগান্তি হতে হয়, তো সুতরাং মনস্তিজ্ঞার এই ভাউতামি মানুষ বুঝে গেছে। এটার সমাধান আমরা বলছিলাম কোথাও ফ্লাইওভার করা হোক, কোথাও হচ্ছে সাবওয়ে করা হোক, বা ট্রেনের লাইন উঠিয়ে দেওয়া হোক, বা বিকল্প পথ চালু করা হোক। তখনও আমরা বলেছি, কিন্তু কোনো কাজের কাজ কিছু হয় নাই। সুতরাং মনস্তিজ্ঞা নির্বাচন আসলে এগুলা বলবে, আবার নির্বাচন চলে যাবে, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক তার বাড়ি থেকে অপহরণ করে মার্কিন সেনা। এতেই প্রশ্ন উঠছিল, ঘরশত্রু বিভীষণ কেউ না থাকলে কি এভাবে কোনো একটা দেশের প্রেসিডেন্টকে অপহরণ করা সম্ভব? সেই ঘরশত্রু বিভীষণ কি স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো? এই নিয়ে জল্পনা তুঙ্গে, কারণ একটি বিখ্যাত সংবাদ সংস্থার দাবি অপহরণের আগে বেশ কয়েক মাস ধরে কাবেলোর সঙ্গে নাকি গোপনে যোগাযোগ রাখছিল আমেরিকা। জানুয়ারি অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আমেরিকা। তখনই প্রশ্ন উঠতে শুরু করে, ঘরশত্রু বিভীষণ না থাকলে মার্কিন সেনার এমন অপারেশন কিভাবে সম্ভব? দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে যেভাবে দুজনকে নিয়ে যাওয়া হয়, সেটা কি ভেনেজুয়েলার কেউ সাহায্য না করলে সম্ভব? একটি বিখ্যাত সংবাদ সংস্থার দাবি, মাদুরোর খুব কাছের কেউ নিয়মিত তার অবস্থান এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা CIA কে সরবরাহ করছিলেন। প্রেসিডেন্টকে অপহরণের বেশ কয়েক মাস আগে থেকে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ রেখে চলছিল আমেরিকা। নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন। কাবেলোর বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের একই অভিযোগ। তাহলে অভিযানের সময় তাকে তুলে নিয়ে যাওয়া হলো না কেন? 2020-তে কাবেলোকে ধরতে $1 কোটি পুরস্কার ঘোষণা করে আমেরিকা। তাকে মাদক পাচার চক্রের অন্যতম মাথা হিসেবে অভিযুক্তও করে। পরে পুরস্কারের অঙ্ক বাড়িয়ে করা হয় $2,50,00,000। এই কাবেলো ভেনেজুয়েলার প্রাক্তন সেনাকর্তা। ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থার উপর ব্যাপক প্রভাব। শাসক শিবিরের হয়ে যেসব বাহিনী ময়দানে নামে, সবের ওপরেই তাঁর নিয়ন্ত্রণ। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের সময় এ হেন কাবেলোকে কেন ছুঁল না আমেরিকা? তাহলে কি এই কাবেলোই তলে তলে ট্রাম্প প্রশাসন ও সেনাকে গোপন তথ্য সরবরাহ করেছেন? এ নিয়ে জোর জল্পনা। নিউজ 18 বাংলা।